প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মাটিক প্রশ্নবিচিত্রা 2024 সালে, সেখানে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য অর্থাৎ থার্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 4 এই 4 নম্বর স্কুলে পেজ নম্বর 424, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল, তো সেই স্কুলগুলোর আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি আমাদের চ্যানেলে। তো প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্কুলের। আর আজকে দেখো 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব। দেখো এখানে আমাদের 4 নম্বর স্কুলে বলা আছে বিভাগ কয়ের মধ্যে 20 এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, সঠিক বিকল্পটি নির্বাচন করো। তৃতীয় স্টেট ই আসলে ফরাসি জাতি। তৃতীয় স্টেটই আসলে ফরাসি জাতি, একথা কে বলেছেন? একথা বলেছেন আবেসিয়াস। এবং এর পরের প্রশ্ন ছিল ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে রূপে ঘৃণিত হতো, এটা হলো ইনটেন্ডেন্ট এরা। ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি বা অসাম্যের সূত্রপাত গ্রন্থটি রচয়িতা হলেন মন্তেস্কু, ভলতেয়ার, ডেনিস দিদেরো নাকি রুশো, এটা হবে অপশান ডি অর্থাৎ রুশো। কোড নেপোলিয়ন কে বাইবেল অব দ্য সোসাইটি বলে প্রশংসা করেছিলেন কে? তো এটা হবে লেফেভর, অপশান সি। এরপরে ইসাবেলা ছিলেন স্পেনের রানী। এরপরের প্রশ্ন কি বলা হয়েছে? পোড়ামাটি নীতি হলো, অপশান এই 6 জায়গায় বলা হয়েছে পোড়ামাটি নীতি হলো এই মাটি পুড়িয়ে দেওয়া, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, সেনা ছাউনি পুড়িয়ে দেওয়া নাকি খাদ্য শস্য ও জল নষ্ট করে দেওয়া, এটা হবে অপশান, আর এখানে তোমাদের ডি সঠিক উত্তর হবে, খাদ্যশস্য ও জল নষ্ট করে দেওয়া। জাতীয়তাবাদ হলো একটি ভাববাদী ধারণা। ইউরোপে রক্ষণশীলতার জনক ছিলেন মেটারনিক। তাহলে এই প্রশ্নগুলো হলো। এর পরের প্রশ্ন থেকে 8টা হলো, পরে 9-এর দাগে বলা আছে উষ্ণ জলনীতিটি গ্রহণ করেছিল কারা? এটা হবে রাশিয়া। এরপরে কোনটি বেমানান হলো স্পিনিং জেনি, স্পিনিং মিউল, পাওয়ার লুম নাকি সেফটি ল্যাম্প, সঠিক উত্তর অপশান ডি সেফটি ল্যাম্প। এরপরে প্রশ্ন ইউটোপিয়া গ্রন্থের লেখক, তো এটা হবে টমাস মোর। সুয়েজ খাল খননের পূর্বে ইউরোপীয় পর্যটক ও ব্যবসায়ীদেরকে কোন দেশ অতিক্রম করে এশিয়ায় আসতে হতো? তো এখানে এটা হবে অপশান বি অর্থাৎ আফ্রিকা। এপ্রিল থিসিসের রচয়িতার নাম কি? সেটা হবে লেনিন। পরের প্রশ্ন প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল, এটা প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল 1919 খ্রিস্টাব্দে, অপশান সি। ফ্যাসেস কথার অর্থ হলো শক্তি, অপশান বি। পরের প্রশ্ন কোন দেশের সঙ্গে হিটলার 10 বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিলেন? তো এখানে তোমাদের হবে রাশিয়ার, অপশান ডি। এরপরের প্রশ্ন পার্ল হারবারের ঘটনাটি ঘটেছিল 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর, অপশান এ। আটলান্টিক সনদ রচিত হয় যে জাহাজে, সেটি হলো প্রিন্স অফ ওয়েলস। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, এটা হবে অপশান বি অর্থাৎ নিউ ইয়র্কে। পরের প্রশ্ন কি বলা আছে এই দেশগুলির মধ্যে কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? এটা হলো অপশান সি অর্থাৎ জাপান। তাহলে এখানে এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল। এখানে যে আমাদের এখানে 20টা এমসিকিউ টাইপ ছিল সেগুলো হয়ে গেল। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো এখানে কী বলা হয়েছে। পরের প্রশ্নগুলো এখানে বলা হয়েছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে 2-এর দাগের প্রশ্ন, পূর্ণবাক্যে উত্তর দাও। উপবিভাগ এ 1972 খ্রিস্টাব্দে ব্রান্সউইক ঘোষণাপত্র নামে যে ঘোষণাপত্রটি জারি হয় সেই ব্রান্সউইক কে ছিলেন? ব্রান্সউইক ছিলেন চার্লস উইলহেম ফার্দিনান্দ, ডিউক অফ ব্রান্সউইক। তিনি প্রাশিয়া লিখতে পারো, তিনি প্রাশিয়া ও অস্ট্রিয়ার মিত্র বাহিনীর এক কমান্ডার ছিলেন এবং ফরাসি বিপ্লবী সরকারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে ব্রান্সউইক ঘোষণাপত্রটি জারি করেছিলেন। ট্রাফালগারের যুদ্ধ কবে হয়? ট্রাফালগারের যুদ্ধ 21 অক্টোবর 1805 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। রিসজিমেন্টো কথার অর্থ কি? রিজিমেন্টো কথার অর্থ হলো ইতালির ঐক্যের আন্দোলন, যা 19 শতকের মধ্যে ইতালি একটি একক জাতীয় রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের প্রচেষ্টা ছিল। রিসজিমেন্টো শব্দটির অর্থ পুনরুত্থান বা পুনর্জন্ম।
শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? শিল্প বিপ্লব বলতে তোমরা লিখবে, শিল্প বিপ্লব হলো 18 শতকের শেষ ও 19 শতকের শুরুতে পশ্চিম ইউরোপ ও আমেরিকায় শিল্প ও প্রযুক্তির একটি বিশাল পরিবর্তন ঘটানো। এই বিপ্লবের ফলে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে উত্তরণ ঘটে। এটি নতুন প্রযুক্তির আবিষ্কার, উৎপাদন প্রক্রিয়ার অটোমেশন ও উৎপাদন এটা হবে খণ্ডত্ব হবে উৎপাদন ক্ষমতার ব্যাপক উন্নতির জন্য পরিচিত হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে এই প্রশ্নগুলো হয়ে গেল। এবং আমাদের এখানে তারপরে উপবিভাগ বি এর মধ্যে যেগুলো আছে দেখো, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, সেখানে আমাদের যে বলা হয়েছে দেখো সত্য মিথ্যার মধ্যে প্রথম প্রশ্ন, পঞ্চদশ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন তুর্গ। পঞ্চদশ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন তুর্গ, এটা কি হবে? মিথ্যা। তারপরে প্রশ্ন, নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন তখন রুশ গরিলা বাহিনীর নেতৃত্ব দেন কুতুসভ, এটা হবে সত্য। তারপরে প্রশ্ন, রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন দ্বিতীয় আলেকজান্ডার, এটাও হবে সত্য। পরে প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালিকে নিয়ে গঠিত হয় ত্রিশক্তি মৈত্রী, এটা হবে মিথ্যা। তাহলে প্রথম এবং লাস্ট মিথ্যা, 1 এবং 4, আবার 2, 3 সত্য। তাহলে এগুলো হয়ে গেল। এরপরে দেখো আমাদের এখানে যেগুলো আছে সেটা হচ্ছে এখানে বাম দিকের সঙ্গে ডান দিক আমাদের এখানে মেলাতে বলা হয়েছে। তো বাম দিকের সঙ্গে ডান দিক কীভাবে আমরা মেলাবো? কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ। তো টাইথ, এই টাইথ এখানে হবে, টাইথ হচ্ছে এখানে চার্চকে দেয় কর। আবেসিয়াস হচ্ছে ডাইরেক্টর। এবং জোলভেরাইন হলো কারখানা প্রথা। ঘেটো হলো শুল্ক সংঘ। তাহলে এগুলো হয়ে গেল, কয়স্তম্ভ মিলে নিলাম। তারপরে দেখো যে উপবিভাগ ডি, সেই উপবিভাগ ডি এর মধ্যে যেগুলো দেখো এখানে ম্যাপ পয়েন্টিং আছে, এগুলো আমরা করবো না, পরে চলে যাবো উপবিভাগ ই। শুধুমাত্র আমরা এই ম্যাপ পয়েন্টিংগুলো বাদ দিয়ে সমস্তগুলো করব। তারপরে দেখো উপবিভাগ ইতে আমাদের বিবৃতি বলা আছে। 1931 খ্রিস্টাব্দে হুভার স্থগিতকরণ ঘোষিত হয়েছিল। 1931 খ্রিস্টাব্দে হুভার স্থগিতকরণ ঘোষিত হয়েছিল। এখানে তোমাদের ব্যাখ্যা সিটা তোমাদের সঠিক হবে, আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য। বিবৃতি 2 বলা আছে স্পেনের গৃহযুদ্ধ ক্ষুদ্র বিশ্বযুদ্ধ নামে পরিচিত। এখানে তোমাদের ব্যাখ্যা বিটা সঠিক হবে, ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। বিবৃতি 3 বলা আছে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠিত হয়েছিল। এখানে ব্যাখ্যা এ হবে সঠিক উত্তর, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। এরপরে ছিল বিবৃতি 4 বলা হয়েছে 51টি দেশ জাতিপুঞ্জের সনদ সদস্য। এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে? এখানে ব্যাখ্যা সিটা তোমাদের সঠিক হবে, এই 51টি দেশ জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষর করেছিল। তাহলে এখানে বিবৃতি, ব্যাখ্যা ও বিভাগ ই যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের হয়ে গেল। এরপরে দেখো আমাদের এখানে বিভাগ গ এর মধ্যে প্রশ্ন আছে, 11টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে, টোটাল 22 নম্বর। 3 দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে যে কোনো 11টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দের কোন দিনে রাজা ষোড়শ লুই এর মৃত্যুদণ্ড হয়? রাজা ষোড়শ লুই এর মৃত্যুদণ্ড 1993 সালের 21 জানুয়ারি দেওয়া হয়। শাকুলত বলতে কাজের বোঝায়। শাকুলত বলতে 18 শতকের ফরাসি বিপ্লবের সময়ের এমন জনগণকে বোঝায় যারা সাধারণত সাধারণ পরিধান করত এবং বিপ্লবী মতাদর্শের সমর্থক ছিল। মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো? মহাদেশীয় ব্যবস্থা বলতে একাধিক মহাদেশের ভূগোল ও তাদের ভূতাত্ত্বিক গঠন সম্পর্কিত বিষয় বোঝানো হয়, যেমন মহাদেশীয় প্লেট ও মহাদেশীয় সীমারেখার অঙ্গীকার। আইবেরীয় উপদ্বীপ বলতে কোন দুটি দেশকে বোঝায়? আইবেরীয় উপদ্বীপ বলতে স্পেন ও পর্তুগালকে বোঝানো হয়। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে গৃহীত যে কোনো দুটি নীতির নাম লেখো। ভিয়েনা সম্মেলনে গৃহীত যে কোনো দুটি নীতি হলো অভ্যন্তরীণ ভারসাম্য এবং শক্তি সংরক্ষণ। এর পরের প্রশ্ন ছিল ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ফলে কি পরিবর্তন হয়? ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ফলে রাজা চার্লস দশম ক্ষমতাচ্যুত হন এবং তার পরিবর্তে লুইস ফিলিপ রাজা জনগণের দ্বারা হিসেবে ক্ষমতায় আসেন। এরপরের প্রশ্ন হল শিল্প বিপ্লবকালীন ইংল্যান্ডে জন কে ও জেমস হারগ্রিভস কর্তৃক আবিষ্কৃত যন্ত্র দুটির নাম লেখো। এরা শিল্প বিপ্লবকালীন ইংল্যান্ডে জন কে এর কর্তৃক আবিষ্কৃত যন্ত্র হলো ফ্লাইং শাটল, আর জেমস হারগ্রিভস কর্তৃক আবিষ্কৃত যন্ত্রের নাম হলো স্পিনিং জেনি। তারপরে প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি কাদের লেখা এবং এটি কি নামে পরিচিত? দাস ক্যাপিটাল গ্রন্থটি কার্ল মার্কসের লেখা।
এবং এটি ক্যাপিটাল নামে পরিচিত। এর পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, রুশ বিপ্লবের সময়ে সমকালীন যে কোনো দুজন রুশ সাহিত্যিকের নাম লেখো। এটা হলো লিও টলস্টয় এবং ফিওদর দস্তয়েভস্কি। তারপরে প্রশ্ন 1929 সালের মহামন্দা কোন দেশকে কেন্দ্র করে শুরু হয়েছিল এবং মহামন্দা বলতে কী বোঝো? এটি যুক্তরাজ্যকে কেন্দ্র করে শুরু হয়েছিল এবং মহামন্দা বলতে বোঝায় এক ধরনের গভীর এবং ব্যাপক অর্থনৈতিক সংকট যেখানে কর্মসংস্থান কমে যায়, বাণিজ্য ও শিল্প বিপর্যয় হয় এবং জনগণের জীবনযাত্রার মান ব্যাপকভাবে নিম্নমুখী হয়। তোষণনীতি বলতে কী বোঝো? তোষণনীতি এটা তোমরা লিখে দেবে যে অন্যের অন্যায় সহ্য করাকে তোষণনীতি বলা হয়। এবং অপারেশন বারবারোসার বিপরীত আক্রমণের নাম কি এবং এটি কোন দেশ করেছিল? অপারেশন বারবারোসা হলো জার্মানির সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে 1941 সালের আক্রমণ। এর বিপরীত আক্রমণের নাম হলো অপারেশন উলফ, যা 1944 সালের জুনে সোভিয়েত ইউনিয়ন দ্বারা পরিচালিত হয়। কে কোন গ্রন্থে সর্বপ্রথম একটি শান্তিকামী রাষ্ট্রসংঘ গঠনের কথা বলেছিলেন? ইম্মানুয়েল কান্ট তার পারপেটুয়াল পিস এ ফিলোসফিক্যাল স্পিচ 1975 এই গ্রন্থে সর্বপ্রথম একটি শান্তিকামী রাষ্ট্রসংঘ গঠনের কথা বলেছিলেন। ইউনেস্কো এর পুরো কথাটি কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে এই প্রশ্নগুলো হয়ে গেল এখানে 2 নম্বর প্রশ্ন। এরপরে এটা বিভাগ গ কমপ্লিট। বিভাগ ঘতে আছে দেখো অনধিক 7-8টি বাক্য উত্তর লেখো। বিকল্প প্রশ্ন ওই লক্ষণীয়, এখানে প্রত্যেকটা প্রশ্নমান 4 নম্বর করে 6টা প্রশ্ন উত্তর করতে বলা আছে। প্রথম প্রশ্ন বলা আছে অভিজাত বিপ্লব বলতে কী বোঝো? অভিজাত বিপ্লব বলতে পয়েন্ট করে অভিজাত বিপ্লব কী সেটা লিখবে। এবং এখানে অভিজাত বিপ্লব শব্দটি ইতিহাসে অন্যান্য বিপ্লবে অভিজাত বিপ্লব শব্দটি ব্যবহার করা হতে পারে। এর অর্থ হতে পারে দেখো উচ্চবর্গের নেতৃত্বাধীন বিপ্লব এবং পুরাতন শাসক শ্রেণীর পরিবর্তে নতুন শাসক শ্রেণীর উত্থান এবং ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এটি কী কী ভূমিকা নিয়েছিল সেটা লিখবে। অথবা দিয়ে এই প্রশ্নের সাথে অথবা দিয়ে একটা প্রশ্ন ছিল সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে যা জানো লেখো। সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে লিখবে যে বিপ্লবের মূল্যবোধ, স্বৈরাচারী শাসন, বিপ্লবের উচ্চাভিলাষ এবং শেষে উপসংহার লিখে দেবে। এর পরের প্রশ্ন যেখানে বলা আছে কোড নেপোলিয়নের গুরুত্ব, কোড নেপোলিয়ন সম্পর্কে লিখবে। কোড নেপোলিয়নের গুরুত্ব নিম্নলিখিত কারণে যে আইনের সমতা, ধর্মনিরপেক্ষতা, ব্যক্তিগত সম্পত্তির অধিকার এবং আন্তর্জাতিক প্রভাব, এই যে 4টে পয়েন্ট তোমরা গুরুত্ব লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই ফরাসি বিপ্লবের সন্তান হয়েও নেপোলিয়ন কীভাবে এই বিপ্লবের ধ্বংসকর্তায় পরিণত হয়েছিলেন। তো এর পেছনে কয়েকটি কারণ রয়েছে, সেটা তোমরা লিখবে। অক্ষম বিপ্লবী সরকার এবং কনসুলারি প্রতিষ্ঠা এবং সাধারণ জনগণের সমর্থন, বিপ্লবের আদর্শের পরিসমাপ্তি এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা ইত্যাদি পয়েন্টগুলো লিখবে এই প্রশ্নের উত্তরে। এখানে 8টা প্রশ্ন ছিল। 3 নম্বর প্রশ্ন সেখানে বলা আছে ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনির ভূমিকা আলোচনা করো। জুজেপ্পে মাৎসিনি তার যে গুরুত্ব ছিল ইটালির ঐক্য আন্দোলনে সেটা তোমরা লিখবে। জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং জাতীয় আন্দোলনের প্রেরণা, গোপন সংস্থাগুলির প্রতিষ্ঠা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকা এবং মাৎসিনির সংগ্রাম ও ত্যাগ ইত্যাদি পয়েন্টগুলো তোমরা লিখবে। এই প্রশ্নের সাথে ছিল 3 নম্বর প্রশ্নের সাথে ছিল অথবা দিয়ে প্রশ্ন ছিল এমস টেলিগ্রাম সম্পর্কে যা জানো লেখো। এমস টেলিগ্রাম সম্পর্কে লিখবে, তার পটভূমি এবং টেলিগ্রামের বিষয়বস্তু কী কী ছিল সেটা লিখবে এবং টেলিগ্রামের প্রভাব লিখবে আর ফলস্বরূপ কী কী হয়েছিল সেইটা লিখবে। পরের প্রশ্ন ছিল 4 নম্বর প্রশ্ন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ 4টি কারণ উল্লেখ করো। প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নতি, প্রযুক্তি এবং উদ্ভাবন এবং রাজনৈতিক স্থিতিশীলতা। এই 4টি কারণ একত্রে ইংল্যান্ডকে প্রথম শিল্প বিপ্লবের কেন্দ্রস্থল করে তোলে এবং বিশ্বজুড়ে শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 4 দাগের প্রশ্নের সাথে অথবা দিয়ে প্রশ্ন ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সম্পর্কে সংক্ষেপে লেখো। আর্কডিউক ফার্দিনান্দের হত্যাকাণ্ড এবং জাতীয়তাবাদ এই 2 পয়েন্ট লিখবে এবং পরে লিখবে মিত্রতা ও অক্ষশক্তির জোট, সামরিক প্রতিযোগিতা ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। 5 দাগের প্রশ্ন ছিল কি ভার্সাই সন্ধিতে মিত্রশক্তি কর্তৃক আরোপিত অর্থনৈতিক শর্তাবলীর উল্লেখ করো। তো ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলীর কিছু উদাহরণ সেটা ক্ষতিপূরণ, শিল্প ও খনিজ সম্পদের হস্তান্তর, বাণিজ্যিক বাধা, সামরিক খরচ, কোলাইন নদীর পশ্চিম তীরে মিত্র বাহিনীর উপস্থিতি ইত্যাদি। এবং এই শর্তাবলীর ফলাফল কি? মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দারিদ্র্য এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। তো এই প্রশ্নের সাথেই আমাদের যে এই প্রশ্নটি ছিল কত নম্বর প্রশ্ন? 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের সাথে অথবা দিয়ে একটা প্রশ্ন ছিল 5 নম্বর প্রশ্নতে স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বনাম বিরোধী আদর্শের সংঘাত বর্ণনা করো। তো এখানে তোমরা এগুলো লিখবে
যে স্পেনের গৃহযুদ্ধ, সেখানে রাজনৈতিক যুদ্ধের কারণ, রাজনৈতিক বিভাজন, ফ্যাসিবাদের উত্থান, সামাজিক অসামান্যতা ইত্যাদি, এবং যুদ্ধের প্রকৃতি কী ছিল, ফরাসিবাদী শক্তি, বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক প্রভাব, এবং যুদ্ধের ফলাফল, ফ্রান্কোর জয় এবং গণতন্ত্রের পতন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বসূরি। তো এই পয়েন্টগুলো এই প্রশ্নের উত্তরে লিখবে। তারপরে 6 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সর্বাত্মক যুদ্ধ কেন বলা হয়, আলোচনা করো। তো দ্বিতীয় সর্বাত্মক যুদ্ধ বলা হওয়ার কারণ বলে তোমরা এই পয়েন্টটা করবে, লিখবে বিশ্বব্যাপী বিস্তার, সামরিক শক্তির সম্পূর্ণ ব্যবহার, সিভিলিয়ানদের উপর আক্রমণ, অর্থনীতির সম্পূর্ণ মোবাইলাইজেশন এবং প্রযুক্তির ব্যবহার, মানবিক ক্ষতি এবং উপসংহার, এটা লিখবে। এই প্রশ্নের সাথে এই 6 নম্বর যে প্রশ্ন ছিল তার সাথেই একটা অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে, উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যেকার পার্থক্য নিরূপণ করো। তো এটা তোমরা উগ্র জাতীয়তাবাদের মধ্যে এই পয়েন্টগুলো লিখবে, জাতিগত ও জাতীয় পরিচয়, অন্তরীণ একত্ব এবং শক্তি বৃদ্ধি, অন্য দেশের প্রতি মনোভাব। আর এখানে আন্তর্জাতিকতার মুখে লিখবে আন্তর্জাতিক সহযোগিতা, বিশ্বজনীন পরিচয়, বিশ্বজনীন পরিচয়, জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিত, এবং সারাংশ তোমার উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের, এগুলো তোমরা লিখে দেবে। এরপরে দেখো বিভাগ উঙা, সেখানে 5 দাগের প্রশ্ন ছিল অনধিক 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 নম্বর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন। বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও। তো সেখানে শ্রেণীভিত্তিক সমাজ, ফ্রান্স ছিল 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী কী কী ছিল সেখানে, দ্বিতীয় শ্রেণী কারা ছিল, তৃতীয় শ্রেণী কী ছিল সেটা লিখবে। অর্থনৈতিক বৈষম্য, এই পয়েন্ট লিখবে। তারপর রাজনৈতিক ক্ষমতা কী ছিল, সামাজিক উত্তেজনা এবং অগ্রগতির অভাব, এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা এটা আলোচনা করবে এই প্রশ্নের উত্তরে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল, সেখানে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করতে বলা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ এখানে লিখবে, প্রথম বিশ্বযুদ্ধের কারণ হলো, সেখানে পয়েন্ট করে জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, সামরিক প্রতিযোগিতা, গোপন চুক্তি, অস্ট্রো হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে দ্বন্দ্ব, আর আর্চডুক ফ্রান্সিস ফার্দিনান্দের হত্যা, যুদ্ধের বিস্তার এবং উপসংহার, এটা লিখবে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ ও প্রত্যক্ষ ভূমিকা কী ছিল আলোচনা করো। আর্থিক ও পরোক্ষ ভূমিকা বলে পয়েন্ট করে, সেখানে লিখবে আর্থিক ও সামরিক সহায়তা, নিরাপত্তা ও কূটনীতি। এরপরে ছিল নির্বাচনমূলক অংশগ্রহণ এবং পরোক্ষ ভূমিকার পয়েন্ট করে লিখবে পার্ল হারবার আক্রমণ, মহাদেশীয় যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং জেনারেল যুদ্ধের পরবর্তী ভূমিকা, এই পয়েন্টগুলো লিখবে। তাহলে দেখো আমাদের এখানে 6 নম্বর, এখানে 5 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।